শুরু করে জোরে কথা বলি। এটা লাগবে না, এটাও লাগবে কথা। তাহলে সহনশীলতা কি প্রশিক্ষণের উপায় কি? এই প্রশ্নগুলো গত ক্লাসে দিয়েছিলাম, আজকে ডিটেইলস আলোচনা করবো। তো এর আগে একটা বিষয় আমাদের জানা দরকার আছে, বেসিক অফ স্পোর্টস সাইকোলজি এন্ড ফিজিওলজির মূল কথাটা কি। মূলত এটা একটা মানসিক অবস্থা, সাইকোলজি একটা আমাদের মানসিক অবস্থা, আর সোসিওলজি একটা দৈহিক অবস্থা, যা আমরা এই মানসিক রোগ থেকে পেয়ে থাকি। তাহলে মূল কথা হচ্ছে আমাদের স্পোর্টস এর মূল কথা হচ্ছে আমরা সুস্থ থাকি। মূল কথা আমাদের ফিজিক্যাল এডুকেশনের মূল একটা টপিক হলো আমাদের সুস্থ থাকা। খেলাধুলা বলেন আর যাই বলেন, এর মূল থিম হচ্ছে আমাদের সুস্থতা থাকার জন্য কি কি ইভেন্টস আমরা ফলো করব, সেটাই হলো আমাদের এই বেসিক স্পোর্টস সাইকোলজি আর ফিজিওলজির মূল কথা। তাহলে সহনশীলতাকে আমরা গতদিন প্রথম প্রশ্নটাই সবকিছু দিয়েছিলাম না, আমাদের প্রথম প্রশ্ন এটা ছিল না সহনশীলতা, তাই এরপর একটু আলোচনা করতে চলে যাই। তাহলে সহনশীলতা হচ্ছে এমন একটা আহ অবস্থা বা সাময়িক পরিস্থিতি, যা যে কোনো মুহূর্তে আপনার একটা মানে উচ্ছৃঙ্খল বা গতিবেগ বেশি এরকম জিনিসগুলোকে ধৈর্যশীলতার সাথে মোকাবেলা করার মতো একটা সামর্থ্য। অর্থাৎ সহনশীলতা হচ্ছে ধৈর্যেরই একটা গভীরতম রূপ। ধৈর্যেরও একটা মাত্রা থাকে। হ্যাঁ, লেখা ছিল একদম মানে আলোচনা ছিল আচ্ছা আচ্ছা। তাহলে সহনশীলতা আমাদের একটা ধৈর্যশীল বিষয়কে বোঝায়। সহনশীল আমরা অনেক সময় দেখি যে খেলাধুলার মধ্যে খেয়াল করলে দেখতে পাই, তো অনেক সময় একটা ক্রিকেট খেলা মানে একটা ফুল ম্যাচ ফলো করলে দেখতে পাই যে 11টা উইকেট থাকে। অনেক সময় প্রথম থেকে 6তম বা 5তম এই প্লেয়ার গুলো আমাদের ব্যাটার থাকে, কি থাকে, যারা ভালো ব্যাট করে তাদের। এখন দেখা গেল 5টা উইকেট পতন হয়ে গেছে, একটা ব্যাটার আছে, ওই মুহূর্তে ওকে কি করতে হবে, ওর সহনশীলতার সাথে খেলতে হবে, খেলাটাকে ও একটা নিয়ন্ত্রণে নিয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি তাকে সহনশীলতার সাথে মোকাবেলা করে। ধৈর্য এতক্ষণ সে ধৈর্য নিয়ে খেলছিল যে আমাকে মাঠে খেলতে হবে, ম্যাচটা জেতাইতে হবে, কিন্তু যখন সে 5টা উইকেট তার সামনে গুলো পতন হয়ে গেছে, এখন সে যদি উইকেট পতন হয়ে যায় সব বলার, বাংলাদেশের ইতিমধ্যে এরকম ঘটনাই ঘটতেছে। জিম্বাবুয়ের সাথে খেলা হচ্ছে আমি দেখতেছি। তো এই সহনশীলতার বিষয়টা হচ্ছে আপনার সার্বিক দিক, সহনশীলতার সাথে মোকাবেলা করার একটা সামর্থ্য, যে সামর্থ্যটা আপনাকে যে কোনো একটা জিনিসকে গ্রহণ করতে সাহায্য করবে, তাই না? এই সহনশীলতা কিন্তু ধৈর্যের একটা, যেমন আমরা ইংরেজিতে পড়ি না অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, হ্যাঁ, দোষ গুণ অবস্থাকে একটা দৃঢ়ভাবে প্রকাশ করা হয় অ্যাডজেক্টিভ, ঠিক ধৈর্যেরই একটা মাত্রা মানে একটু বেশি ভাবে মনোযোগী ভাবে মেনে নেওয়াটাই হচ্ছে এই সহনশীলতা। সহনশীলতাটা আপনার সামগ্রিক চাপ ম্যানেজমেন্ট করার একটা দৈহিক অবস্থা বা মানসিক পরিস্থিতি, যেখানে আপনি একটা জিনিসকে উইন করে নিয়ে বের হয়ে আসবেন, এবং যে সামর্থ্যটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আপনি এই মুহূর্তে একা আছেন, বাকি সবাই আউট হয়ে গেছে, আপনাকে ম্যাচটাকে বের করে আনতে হবে যে কোনো জিনিসের সহনশীলতার উপর ব্যস্ত। সহনশীলতার বিষয়টা এরকম। তাহলে অনেক সময় দেখা যায় না যে আমি হচ্ছে সবাই কেউ আমাকে সাহায্য করেনি, আমি একাই একটা কাজ মানে ধৈর্যশীল ভাবে বুদ্ধি বিবেক দিয়ে আপনার সেটা সমাধান করে চলে এসেছি। এবার প্রশিক্ষণের উপায়, 2 নম্বর প্রশ্নটা আমাদের ছিল প্রশিক্ষণের উপায়। প্রশিক্ষণ মনে রাখবেন, আমি এর আগে আপনাদের বলেছিলাম প্রশিক্ষণ একটা ধারাবাহিক কর্ম মূল্যায়ন। অর্থাৎ আপনি একটা জিনিস করতেছেন, আমি একটা জিনিস করতেছি বা তুমি একটা জিনিস করতেছো, তার মধ্যেও প্রশিক্ষণের ব্যবস্থা আছে। তার মানে কি, ওই কাজটা চলতেছে তার আরো গতি বৃদ্ধি করে। প্রশিক্ষণ হচ্ছে এমন একটা বিষয় যা চলমান কাজ কর্ম ক্রিয়া বা অফিসিয়াল ল বা বিভিন্ন দিক ম্যানেজমেন্টের একটা ধারাবাহিক স্টেজ, যেগুলোকে আমরা প্রশিক্ষণের উপায় হিসেবে নিই। যে একটা কাজ করলে কতগুলি স্টেজ থাকে, সেই স্টেজ গুলো প্রশিক্ষণের মাধ্যমে আমরা ধারাবাহিকভাবে মূল্যায়ন করে থাকি, সেটা হলো প্রশিক্ষণ। 3 নম্বর প্রশ্ন আমরা যাই।
আপনাদের মানে প্রশ্ন সব লেখা ছিল না? আর 3 নম্বর কোশ্চেন ছিল মাসেল হাইপোথেরাপি এন্ড প্রতিক্রিয়া হয়। মাসেল হাইপোথেরাপিটা কি? আমি এর আগেই বলেছিলাম আমাদের কিন্তু শক্তি সামর্থ্য দরকার আছে, তাই না? মাসেল মানে কি? আমাদের আর্ম। এই আর্মটা আমাদের শক্তি সামর্থ্য দরকার আছে। দেখবা যারা খেলোয়াড় তাদের প্রতিনিয়ত কি করা হয়? খেলাধুলো করা হয়। হাইপোথেরাপি মানে মাসেল গুলো থেরাপিস্ট, দেখবেন বিভিন্ন থেরাপিস্ট সেন্টার আছে, ওখানে মাসাজ করা হয়। যেমন আপনার হাতটা এদিকে গেল, এমন মাসাজ করা হয়েছে বা হাতের এমন জড়তা হয়েছে হাতটা এদিকে গেল আর মুভ করতে পারছেন। হ্যাঁ, এই যে মুভ করা সঠিকভাবে আপনি শরীরকে কাজে লাগানো। ক্রিকেট খেলার সময় আমরা তো খেলছি যাবো তোমরা জানি কমে, এই যে আপনি মুভ করবেন আবার ব্যাক করবেন, এই জিনিসটাই হচ্ছে মাসেল। অর্থাৎ আপনি আপনার মাসেল গুলো পা, আর্ম, তারপর হাত এগুলোকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারার সক্ষমতা হচ্ছে মাসেলস হাইপোথেরাপি। এটা আপনি বই থেকে আরো ভালো পাবেন, আমি সহজ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, আমি একটা বলছিলাম স্বগত ব্যায়াম এবং অজ্ঞাত ব্যায়াম, তাই না? অজ্ঞাত ব্যায়াম হচ্ছে 5 মিনিটের কম ধরে যে ব্যায়ামটা করা হয়, মানে খুব দ্রুতই শর্টকাট করে ফেলা হয়। হ্যাঁ, অজ্ঞাত ব্যায়াম। আর স্বগত ব্যায়াম 5 মিনিটের ঊর্ধ্বে, যোগ, তারপরে 400 মিটার 500 মিটার আস্তে আস্তে মানুষ জগিং করে সকালবেলা করে অনেকক্ষণ ধরে, এগুলো হচ্ছে স্বগত ব্যায়াম। মানে 5 মিনিটের ঊর্ধ্বে ধরে যে ব্যায়ামগুলো করে অনেকক্ষণ ধরে সাঁতার কাটা, হ্যাঁ, এইগুলো হচ্ছে স্বগত ব্যায়াম। আপনারা শর্টে লিখবেন 5 মিনিটের কম সময়ে যে ব্যায়ামটা করা হয় বা দৈহিক ফিটনেস ঠিক রাখার জন্য বা সুস্থতা রাখার জন্য যে ব্যায়ামটা করা হয় সেটা হলো অজ্ঞাত ব্যায়াম। আর স্বগত ব্যায়াম কি? যেটা 5 মিনিটের ঊর্ধ্বে, অর্থাৎ 5 এর ঊর্ধ্বে যতক্ষণ ধরে আমরা শরীর ফিট রাখার জন্য ওয়ার্ম করি বা শরীরকে আহ সুস্থ রাখার জন্য যেসব কাজ আমরা করে থাকি সেটাই হলো স্বগত ব্যায়াম। এটা মাথায় রাখবেন। তাহলে অজ্ঞাত ব্যায়াম কি? আবার সম্পাদ ব্যায়াম আমার 2 ধরনের আছে, একটা হচ্ছে যোগ ব্যায়াম আর একটা হচ্ছে রানিং ব্যায়াম। অনেকে দেখবেন যে একবারে স্থির ভাবে বসে আছে, এটা খ্রিস্টানরা বেশি করে, বা হচ্ছে ওই যে আপনার বিভিন্ন অন্যান্য ধরনের যোগ ব্যায়াম করে ওটাকে, বা আপনার মেরুদণ্ড সোজা করে বসে আছে, ওরা বলে যে মেরুদণ্ডের কাজ হয় না কেউ। আমার এটা ঘুমে আসে না, তো অনেকক্ষণ বসে থাকলে আমার মাথা ঠিক থাকে না। এটা আমাদের কিছু ধরনের মাঠেও করানো হয়। আপনি বসবেন এইভাবে বসে মিয়া দিয়ে বসে স্টিল বসে আপনি কতক্ষণ ধরে বসে থাকতে পারেন। তো যাই হোক, এইটাও একটা ব্যায়ামের আওতাভুক্ত, যেহেতু আমি বলেছিলাম সবাই তো ব্যায়াম 2 ধরনের, একটা হচ্ছে যোগ ব্যায়াম আর একটা রানিং বা ওয়াকিং ব্যায়াম। তাহলে এটা চলে গেল যোগ এবং অজ্ঞাত ব্যায়াম। সবাত ব্যায়াম এবং অজ্ঞাত ব্যায়াম। সবাত ব্যায়াম কি 5 মিনিটের বেশি আর অজ্ঞাত ব্যায়াম 5 মিনিটের কম। আচ্ছা, গতি কি? গতি হচ্ছে আপনি মনে করেন, গতি বলতে আমরা সময়ের সাথে তাল রেখে যে আছে, মানে সময় আর গতিটা একটা পুরো একেবারে মানে পরিপূরক। যেমন আমি এখান থেকে দৌড়াতে গেলাম, কত সময়ে গেলাম, এই সময়ের সাথে যে সামঞ্জস্যতা রেখে দ্রুতির পরিবর্তনে হারকে গতি বলা হয়। দ্রুতির পরিবর্তনে হারকে গতি বলা হয়। গতি হচ্ছে আপনি কত বেগে কাজ করতেছেন। এখন একটা কথা আছে না যে ওই দেখবেন যে আপনি আছে ক্রিকেট খেলা দেখার সময় যারা বল করে দেখবেন যে কয় যে 100 ঘন্টায় 120 কিলোমিটার বেগে তার বল যাচ্ছে। হ্যাঁ, দেখবেন যে এত দূরশা, আপনারা জানেন কিনা জানেন, নেশোয় আবার তার পাকিস্তানের ওর বলের গতি ছিল যদি ঘন্টায় কাউন্ট করা হতো 187 কিলোমিটার বেগে বলে, তাহলে কত দ্রুত কাজ বল সে করতে। তো এগুলো যে গতি স্পিড, আপনার এমন একটা সময় স্পিড শুধু ওই বল দিয়ে নিরূপণ করা হচ্ছে না। আপনি 5টা বল করে নিয়ে 6 নম্বর বল দিয়ে করতে যাবেন রিয়ারে করবেন, এটা আপনার স্পিডের সাথে যাবে না। আপনার গতি হচ্ছে আপনার সামর্থ্য। আপনি যারা এই যে খেলা করে তাদেরকে দেখবেন বিভিন্ন কোচ থাকে, তারা বিভিন্ন দিক পরিমাপ করে। একজন আপনার ফিজিক্যাল ব্যাট ধরেছেন, আপনার ব্যাট ধরা দেখে বলে দেবে আপনার মানসিক অবস্থা, যে আপনি কতক্ষণ পর নার্ভাস হয়ে যাবেন তাহলে আপনার ওই নার্ভাস অবস্থাগুলো কিভাবে আপনার সামঞ্জস্যতা বজায় রেখে এই যে 11টা প্লেয়ার জাতীয় ক্রিকেটে সিলেক্ট করা হয় বিভিন্ন দিক পরিমাপ করার পরে তার মধ্যে গতি একটা, গতিটা আপনার ভিতরে কতটা গতি কাজ করছে, কতটা জড়তা কাজ করছে, এই জিনিসগুলো আইডেন্টিফাই। গতি হচ্ছে আপনার কাজ। এখানে কিন্তু গতি বলতে সময়ের সাথে দ্রুতির পার্থক্য না, এখানে গতি বলতে আপনার সামর্থ্য, কিভাবে আপনি এই কাজটাকে গতিশীল করে নিয়ে করবেন। বিস্ফোরক গতি আছে, গতি একটা আর একটা বিস্ফোরক শক্তি বা গতি।
এই বিস্ফোরক শক্তির একটা বিশাল বিশেষ মানে ব্যাপার সেটা হচ্ছে এই আপনার শারীরিক শিক্ষা বিস্ফোরক শক্তিটা কি অনেক সময় আপনার শক্তিটাকে ওপেনলি দেখাইতে হয়। ওপেনলি দেখাইতে হয় মানে আপনার এই সময় আপনার একটু মানসম্মত খেলা খেলতে মনে করেন 50 ওভারের খেলা আপনার 45 ওভার শেষ, 5 ওভারে আপনার 100 রান লাগবে। এখন কি ওই রকম খেললে চলবে? এখন আপনার বিস্ফোরক ভাব দেখাইতে হবে এবং একটা উচ্চতর পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রতি বলে 5 রান লাগে, সেখানে আপনার 2 বলে 3 বলে 4 4 6 থাকতেই হবে। এই সময় আপনার একটা বিস্ফোরক পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সেই ক্ষেত্রে আপনার বিস্ফোরক শক্তি হিসেবে আপনার আর্ম, আপনার দেহ অঙ্গভঙ্গি এগুলোকে কাজে লাগানোর জন্য যেসব ক্রিয়া অবলম্বন করতে হবে সেটাই হচ্ছে বিস্ফোরক শক্তি। আচ্ছা, সার্কিট ট্রেনিং। সার্কিট ট্রেনিংটা হচ্ছে আমাদের একটা কাজ শুধুমাত্র একই ভাবে হয়, স্টেপ বাই স্টেপ। একটা কাজ ধরেন যে আহ বেশ কয়েকটা স্টেজ কমপ্লিট করে যে শেষ করতে হয়, এর মধ্যে যতগুলো ভাগ ভাগ আকারে কাজটা থাকে সেটাকে বলবো আমরা সার্কিট ট্রেনিং। সার্কিট ট্রেনিংটা কি একটা কাজের মধ্যে যতগুলো সেকশন বা ভাগ থাকে সেই সেকশন বা ভাগকে আমরা সার্কিট ট্রেনিং বলবো। মানে সার্কিট ট্রেনিং অনেকটা চক্রাকার একটা প্রক্রিয়া, এর মধ্যে বেশ কতগুলো ভাগ বা প্রক্রিয়া থাকে। আরেকটা হলো শারীরিক ব্যায়ামের প্রকার। শারীরিক ব্যায়াম কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে সাধারণ ব্যায়াম, একটা বিশেষ ব্যায়াম। এমনি নরমাল একটা সাধারণ ব্যায়াম, একটা বিশেষ ব্যায়াম। সাধারণ ব্যায়াম কি? সাধারণ ব্যায়াম এবং বিশেষ ব্যায়াম। সাধারণ ব্যায়াম দেখে নেন, শারীরিক শিক্ষার প্রকার ব্যায়ামগুলো তো শারীরিক ব্যায়াম প্রকার এটা দেখে নেন। দুই প্রকার, উত্তর হচ্ছে প্রথম হচ্ছে দুই প্রকার, যথা এক হলো সাধারণ ব্যায়াম, শারীরিক ব্যায়াম হচ্ছে সাধারণ ব্যায়াম, আর দুই আছে বিশেষ ব্যায়াম। তাহলে সাধারণ ব্যায়ামটা কি? এই প্রশ্নটা এখানে মানে এটা 8 নম্বর প্রশ্ন আগে ছিল দেখেন। অষ্টমতম ব্যায়াম প্রশ্ন ছিল শারীরিক ব্যায়াম কত প্রকার? প্রথম দিনে দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ ব্যায়াম আর একটা বিশেষ ব্যায়াম। বিশেষ ব্যায়াম কোনটা, সাধারণ ব্যায়াম কোনটা? এটা আমি এখানে যদি প্রশ্ন লিখলেন, প্রশ্ন 8 নম্বর প্রশ্ন ছিল এটা। সাধারণ ব্যায়ামটা হলো বিভিন্ন পেশি সর্বনিম্ন 5 মিনিট কম, সর্বোচ্চ 5 মিনিট বেশি, অহংকার ওটা 5 মিনিটের কম। অত্যন্ত ব্যায়ামটা মূলত অক্সিজেনের অনুপস্থিতিতে যে ব্যায়ামটা করানো হয়, কিন্তু অক্সিজেন অনুপস্থিতি বিষয়টা আপনারা বই থেকে দেখবেন সহজ, মানে 5 মিনিটটাকেই ভাগ করবেন। 5 মিনিটের ভিতরে যেটা করা হয় সেটা তো রিল্যাক্সে করা হয়, আর 5 মিনিটের ঊর্ধ্বে যেটা সেটা তো অনেকক্ষণ মতো এক্সারসাইজটা করতে হবে। তাহলে ব্যায়াম দুই প্রকার, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আমি পাই লিখতে। শর্ট প্রশ্ন, শর্ট প্রশ্ন হুবহু কমন বেশিরভাগ এর মধ্যে থেকে তো পাবেনই, নিজেরা একটু বই পড়বেন, মানে ছয় গ বিভাগ নিশ্চিত কমন পাবেন।
যেগুলো প্রশ্ন দেওয়া হয় এগুলো পড়লে আপনারা ওই ভাগে প্রশ্ন এমনি পাবেন। আচ্ছা, যদি আপনাকে একটা প্রশ্ন করেন যে শারীরিক শিক্ষা বা ফিজিক্যাল এডুকেশনের মূল তত্ত্ব কি, মূল কথাই হলো আমাদের ফাইনালি হচ্ছে সুস্থতা থাকার জন্য আমরা শারীরিক শিক্ষা বিষয়ে জ্ঞান অর্জন করি। কিন্তু এর তিনটা বিষয় আছে, আমি বলে দিয়েছিলাম তিনটা কি কি, একটা শারীরিক, মানসিক আর একটা সামাজিক। আবেগিক আবেগিক বিষয়টা মানসিকের বিষয় ভেতরে আলোচনা করি। কিন্তু শারীরিক, মানসিক এবং সামাজিক, আপনার সামাজিক ভাবে কি কি উন্নয়ন ঘটাতে পারবেন সেটাও এই শারীরিক বিষয় শিক্ষার ভিতরে অন্তর্ভুক্ত থাকবে। এটা কিন্তু আগেই বলে দিয়েছিলাম আমি। কিন্তু এর মূল কথা কি, অসুস্থতা। মূলত মানুষের শরীর সংক্রান্ত যত ধরনের যাই করে মূল চিন্তা থাকে যে আমি যেন একটু সুস্থ থাকি। আচ্ছা, ওকে, এছাড়া তো আজকে আর কোনটা ভালো একটা অনুষ্ঠান হতো। মানুষের একটা উঠতেছে আমাদের মধ্যে। ম্যান আমার মতো ফার্স্ট ক্লাস করে ফার্স্ট ক্লাস থেকে দেখা তার ছেড়ে দিচ্ছি, এখনো যেমন সেটা লিখতে পারবেন না। তারপরে হচ্ছে আমাদের পরের প্রশ্নটা কি ছিল, ওভারলোড কি। এটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন ছিল। 9 নম্বর, 10 নম্বর প্রশ্ন ছিল ওভারলোড। ওভারলোড, ওভারলোড কি। আচ্ছা, ওভারলোড মানে আপনি ওজন বেশি। ওভারলোড বলতে মানে ওভার মানে বেশি, মাত্রা অতিরিক্ত, লোড মানে ওজন। এখন অতিরিক্ত ওজন নেয়াই হচ্ছে ওভারলোড, এখানে তা না। এখানকার বিষয়টা হবে কি, যে শারীরিক শিক্ষায় ওভারলোড বলতে আমরা আপনার যে প্রশিক্ষণের যে তত্ত্বগুলো আছে, আপনার যে সামর্থ্য আছে শিক্ষা নেওয়ার বা গ্রহণ করার, তার থেকে সেটাকে বলবো আমরা ওভারলোড। অর্থাৎ আমি আজকে 5 লাইন মুখস্থ করতে পারবো না, 50 লাইন দিলাম। আমি এর আগে একদিন একটা উদাহরণ দিয়েছিলাম যে আপনি একটা ক্লাসে 7 জন স্টুডেন্ট আছে, হ্যাঁ, 7 জন ছাত্র আছে, আপনি 10 লাইন পড়া দিলেন। তার মধ্যে 10 লাইন পড়া ধরলেন, এ পারলো না, এ পারলো না, এ পারলো না, এ পারলো, এ পারলো না, এ পারলো না, এ পারলো, 2 জন পারলেন। তাহলে এটা যে পড়াবো তো, তার মানে এটা হলো না। তখন আবার কি করবো, দেখবো যে 8 লাইন দিয়ে দেয়, তখন দেখবো এ পারলো না, এ পারলো না, এ পারছে, এও পারছে, তখন দেখবো অর্ধেক হয়েছে। তার মানে অর্ধেক হলেও না, আমার হচ্ছে নিয়ম হচ্ছে 3 ভাগের 2 ভাগ যেন আমার, হ্যাঁ, যেন 2 ভাগ যেন আমার থাকে। তাহলে সেক্ষেত্রে আমি কি করবো, মাত্রা অতিরিক্ত অতিরিক্ত কিছু দিব না, এমন চাপ দিব না যে চাপটা আমার শিক্ষার্থী বা আমার প্রশিক্ষণার্থীর জন্য কঠিন কিছু হয়ে দাঁড়ায়। আর কঠিন কিছু হয়ে দাঁড়ায় বলতে সে লোড দিতে হচ্ছে না, বরং ভুল ভাল যখন তথ্য দেওয়া শুরু করবে সেটাকে আমরা কি বলবো, ওভারলোড। আচ্ছা, প্রস্তুতিমূলক সময়কাল কি? এখানে একটা ব্যাপার আছে। 11 নম্বর প্রশ্ন হবে প্রস্তুতি নিয়ে। আপনারা কেমন বিশ্বকাপ খেলা দেখতেছেন? হ্যাঁ, বিশ্বকাপ খেলা মনে করেন আমার মানবের মধ্যে একটা খেলা হলো, একটা যে কোনো প্রতিযোগিতা হলো, এই মাত্র জিতে পরবর্তী খেলাকে আমার সাথে সাথে দিবে না, দিচ্ছে না, দেখেন যে 1-2 দিন পরে করে দিচ্ছে। তার মানে কি, এর একটা প্রস্তুতিমূলক সময়কাল দিচ্ছে, পরবর্তী স্টেজে খেলার জন্য একটা কি দিচ্ছে, একটা সময়কাল দিচ্ছে। এই থেকেই বলা হয় প্রস্তুতিমূলক সময়কাল। কি ইজি ব্যাপার, কিন্তু আপনারা সাজে গুছে লিখতে পারবেন না, এরকম হয়। ক্লাসে উপস্থিত থাকলে সবচেয়ে ভালো হয়। প্রস্তুতিমূলক সময়কাল কি, যে একটা শেষ করে আর একটাই যাবো আমরা, এর মাঝখানে এমন ভাবে নিব না যেন ওইটার কাছাকাছি সময় লাগবে। কাছাকাছি বলতে এই মাত্র একটা জিনিস অনুষ্ঠিত হলো, 1 ঘন্টা বা 10 মিনিট পরে আবার নিলাম, তা না। এর একটা নির্ধারিত প্রস্তুতি বা এর একটা প্রিপারলি একটা মানে আমি যে খেলবো অংশগ্রহণ, এই ম্যাচটা খেলে নিয়ে আমি ইনজুরিও হইতে পারি বা আমি অসুস্থ হইতে পারি, অসুস্থ হবে না এটা বলাই যাবে না। কারণ ক্লান্ত বোধ থাকবে, আপনার মানসিক ভাবে হ্যাজার্ড থাকবেন, বিভিন্ন কিছু পরিস্থিতি মোকাবেলা করবেন, সেখানে আপনার উইকনেস থাকতেই পারে। সেজন্য আমাদের এখন দরকার কি, প্রস্তুতিমূলক একটা সময়ের দরকার। আর এই যে প্রস্তুতিমূলক সময়টা, এটাকেই বলা হয় আমরা প্রশিক্ষণের প্রস্তুতিমূলক সময় মানে হিসেবে বিবেচনা করব। নেক্সট প্রশ্ন আছে টেকনিক এবং প্র্যাকটিস। দেখো তার প্রশ্ন আছে টেকনিক ও প্র্যাকটিস, কোথায় এর আগে আমি বলে দিয়েছিলাম। টেকনিক হলো পদ্ধতি, টেকনিক মানে পদ্ধতি, পন্থা।
হ্যাঁ, প্র্যাকটিস এবং টেকনিক 11 নম্বর প্রশ্নে আছে। না কত 12 নম্বর প্রশ্নে টেকনিক হচ্ছে পদ্ধতি, পন্থা অবলম্বন করে আমরা কোন খেলায় যখন অংশগ্রহণ করি সেটাই আমরা বুঝতে পারতেছি যে এখানে ক্রিকেট খেলায় আমাদের মূল তিন থাকবে জেতা। right? আমাদের মূল প্ল্যান থাকবে যে টেকনিক্যালি আমরা এই ম্যাচটা জিতবো, যে পদ্ধতি বা যে মানে রাস্তা অবলম্বন করে আমরা এই খেলায় অংশগ্রহণ করে জিতে আসবো, এটা হচ্ছে টেকনিক। আর প্র্যাকটিস হচ্ছে ধরো যে তুমি ক্রিকেট খেলায় নামলে, এখন ওই প্রথমে ব্যাটার নামানো না নামিয়ে তুমি যদি প্রথমে বলার নামিয়ে দাও ব্যাটিং, তাহলে কি হবে? আমার ধারাবাহিকতাই এলোমেলো হয়ে যাবে, যাবে কিনা? আমার একটা টেকনিক আছে না যে আমি খেলায় জিতবো, এই এই প্ল্যানটা আসো। এখন খেলার ভিতরে এলোমেলো, যে ব্যাটিং তাকে বলারের জায়গায়, যে বলার তাকে ব্যাটিং এর জায়গায়, এরকম নামানো ওঠানো নামানো করতেছে, সেক্ষেত্রে তোমার প্র্যাকটিস ঠিক নেই। প্র্যাকটিস মানে ভিতরকার যে পদ্ধতি অবলম্বন করে তুমি ইন্ডিভিজুয়ালি জিতে আসবা, একটা উইন হয়ে আসবা, গোল করে আসবা, সেটা হচ্ছে প্র্যাকটিস। আর প্র্যাকটিসটা কি? পদ্ধতি, পন্থা। এই যে আমরা খেলবো, এইরকম একটা বিষয়ই আছে টেকনিক এবং প্র্যাকটিস। প্র্যাকটিসটা মূলত খেলার ভিতরকার একটা বিষয়, যে বিষয়ে তোমার হচ্ছে আমরা আহ বিভিন্ন নিয়ম নীতি ফলো করে অ্যাপ্লাই করে থাকি। এরপরে একটা প্রশ্ন আছে দক্ষতা। পরের প্রশ্নটা আছে স্কিল বা দক্ষতা। 4 নম্বর প্রশ্ন, দক্ষতা। দক্ষতা কি? দক্ষতার ব্যাপারটা কিন্তু একদিনের না। দক্ষতার ব্যাপারটা কোনোভাবেই একদিনের না। তুমি যদি একটা বাচ্চা হাতে স্মার্টফোন দিয়ে দাও ঠাস করে, সে বুঝে উঠতে পারবে না, অনেক সময় দেখবে, বুঝবে, তারপরে যে কোনো বিষয়ের ক্ষেত্রে দক্ষতা একদিনের না। একটা বাচ্চা জন্মগত ভাবে হয়েই সে হচ্ছে জ্ঞানী হয়ে যায়, দিনে দিনে তার বিভিন্ন পরিস্থিতি দেখে শেখে, বোঝার পরে সে কি করে দক্ষতা। ঠিক দক্ষতা আমাদের শারীরিক শিক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা আমাদের বাংলাদেশে এই 21টা ইভেন্টস আছে খেলাধুলা, এই 21টা ইভেন্টস আমরা আস্তে আস্তে জানবো, জেনে শিখবো, দেখবো, সরাসরি ফিজিক্যালি অ্যাটেন্ড করবো, তারপরে আমাদের কি হবে? দক্ষতাটা আসবে। তাহলে দক্ষতাটা খুব একদিনের বিষয় না, এটা আস্তে আস্তে একটা অর্জনের বিষয়। দক্ষতা অ্যাপ্লাই হয় কখন? যখন আপনি অনেক কিছু জানেন, বোঝেন এবং বাস্তবে জানা আছে, এই খেলার মাঠে বা যে কোনো পরিস্থিতিতে যখন আপনি আপনার নিজেকে হাইলাইট করতে পারবেন, তখন হবে আপনার দক্ষতা দেখানো সুযোগ বা দক্ষতা দেখানো জায়গা। আচ্ছা, একটা প্রশ্ন আছে সুপার সুপার কম্পেনসেশন। সুপার কম্পেনসেশন কি? কম্পেনসেশন এটা এটা সুপার কম্পেনসেশন আছে। ধরেন আপনি একটা জড়তার মধ্যে আছেন, জড়তাটা কেমন? ধরেন আপনি 2-3টা ম্যাচ খেলা করছেন, অনেকগুলো ম্যাচ খেলছেন, এখন আপনার একটু বিশ্রামের দরকার। এখন আপনার জড়তাই মানে অনেক সময় আপনার অনেক পারফরমেন্স থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে টানা খেলা আছে, মানে আপনি প্রথম ম্যাচে যে পারফরমেন্সটা দেখাতে পারবেন, দ্বিতীয় তৃতীয় ম্যাচে এইভাবে আস্তে আস্তে আপনার পারফরমেন্স কিন্তু কমতে থাকে। আবার অনেকে আপনার বলি যে আমি খেলি না অনেকদিন, তাই হয় না। তার মানে আপনার এর মধ্যবর্তী একটা সিস্টেমে থাকতে হবে। খেলাইলে একটানা খেলা মনে, আবার আবার হচ্ছে না খেলাইলে একটানা বসিয়ে রাখবে। বিষয়টা হলো একদিন খেলাইলে আবার আমি 3-4 দিন শরীরের উপরে নিজেকে ফিট করে নিয়ে আরেকটা ম্যাচে অংশগ্রহণ করবে। এই যে একটা মানে অবসাদকালীন একটা মানে যে প্রস্তুতি থাকে আমাদের, দৈহিক যে জড়তা কাটানোর একটা সময়, সেটাই হচ্ছে সুপার সুপার কম্পেনসেশন। অর্থাৎ আমরা একটা জড়তা কাটিয়ে, এটা কিন্তু দৈহিক অবস্থাটাই বেশি থাকবে, এর মাংস বেশি দুর্বল হতে পারে, তারপরে মানসিক অবস্থা দুর্বল হতে পারে, তারপরে আমার অঙ্গ প্রত্যঙ্গ জড়তা থাকতে পারে, আবার এইগুলো আবার ফিট করে নাও, এই ফিট করে নিয়ে আবার যদি হয় সুপার কম্পেনসেশন। ভালো করে এটা কিন্তু দেখবে। তাহলে বিষয়টা কেমন যে আমি
একটা না ভালো খেলি এরকম কেউ কইতে পারবে? আমি এখন থেকে ব্যাট করতেছি, দেখবেন যে 100-150 রান করার পরে তখন সিক্স মারলেও সে মানা পায় না। যদিও হচ্ছে আমার হাত সেট হয়ে গেছে, কিন্তু খেলতে খেলতে একটা কি ক্লান্তি বোধ বা অবসাদ আসে। অবসাদ মানে কি ক্লান্তি বোধ, দুর্বলতা। যদিও আপনি 100 রান সেঞ্চুরি করে উপরে চলে গেছেন, কিন্তু এক সময় আপনার অঙ্গ প্রত্যঙ্গ আর সচল থাকবে না। সচল ঠিকই থাকবে, কিন্তু অচলের অবস্থা হবে। এই অচল অবস্থা থেকে বের হওয়ার একটা সুন্দর ব্যবস্থায় আছে সুপার কম্পেনসেশন। তাহলে সুপার কম্পেনসেশনটা আমরা ডিসকাস করলাম। এর আগে একদিন ক্লাসে আসছিলেন? প্রথম দিন আসলে আমার আসতে পারিনি। আসতে হবে, রেগুলার না আসলে রেগুলার না আসলে তো পড়াগুলো আমরা চতুর্থ বিষয় চলতেছে। হ্যাঁ, আমাদের কিন্তু চতুর্থ বিষয় শেষের দিকে চলতেছে। আপনি ক্লাসে আসলে না বসে না, আমাদের তো ভিডিওটা এক জায়গায় হ্যাঁ চলে যাবে? ঠিক আছে, তাহলে সুপার কম্পেনসেশন ক্লাসে থাকলে কিন্তু খুব ইজি বোঝা যাবে। পারে চেষ্টা করি স্যার, ওই সংসারের ঝামেলায় আর কি সাথে সাথে পারি। মেয়েদের আরো একটু ধারণা থাকে অবশ্য। যাই হোক, সুপার কম্পেনসেশনটা হচ্ছে আপনি একটানা অবিরত একটা জিনিস পারবেন না। এটাই স্বাভাবিক। আপনি ক্লান্তি বোধ করবেন, এটা পারবেন না, এটা স্বাভাবিক, বলে এটাই রাইট। আপনি একটানা ক্রিকেট খেলেন, একটানা যে কোনো কাজে একটানা পারবেন না, একসময় আপনি ওই কাজে অভিজ্ঞ হলেও আপনার ভিতরে কি হবে, জড়তা বা অবসাদ আসবে। এই অবসাদ বা জড়তা থেকে বের হওয়ার যে একটা পরিবেশ করে নেওয়া, সেটা আছে সুপার কম্পেনসেশন। এটা সাধারণত দৈহিক হবেই বেশি। আপনি মানসিক ভাবে ফিট, কিন্তু খেলতে খেলতে আপনি কি আছেন, আপনার দেহ এমনি ক্লান্তি বোধ আসে। দেখবেন একটা প্লেয়ার যখন 100-150 রান করে বা সেঞ্চুরি করে, তার ওই প্রসেসে গেলে তখন সে দৌড়াইতে গেলেও আর মানে ওই ফার্স্ট টাইম যে ফিটনেসটা থাকে ওইটা কিন্তু আর থাকে না। তো সেই সময় দৈহিক ভাবে এই জড়তা থেকে মুক্ত হয়, পরবর্তী ম্যাচে যাবো বা খেলবো, সেই সময়টাকে নিজেকে ফিট করার একটা পদ্ধতি হলো সুপার কম্পেনসেশন। এবং বই থেকে ভালো করে দেখে নেবেন, আমি সহজ করে দিব। আচ্ছা, ফিটনেস কি? একটা প্রশ্ন আছে, ফিটনেস কি? এটা আছে চলতে নম্বর প্রশ্ন নম্বর ছিল। হ্যাঁ, না 15 নম্বর প্রশ্ন। ফিটনেস কি? ফিটনেস কি? ফিটনেসটা কি? ফিটনেস হচ্ছে আপনার উপযোগী। কি উপযোগী? দৈহিক ভাবে আপনি ফিট, দৈহিক ভাবে আপনি সুস্থ, যে কোনো একটা পরিস্থিতি মোকাবেলা করতে গেলে আপনি ফিট, আপনি স্বাভাবিক ভাবে ফিট আছেন। আমাদের আছে এই শারীরিক শিক্ষার মূল কথা হলো যে আপনি দৈহিক এবং মানসিক উভয় বোথ সাইডে ফিট। সেক্ষেত্রে আপনাকে করবো ফিটনেস। ফিটনেস কিন্তু আপনি মনে করেন স্বাভাবিকভাবে আপনার নাম কি? তানিয়া। তানিজ? তানিয়া। তানিয়া, আচ্ছা। তানিয়া মনে করেন যে খুব দৌড়াইতে পারেন, এতই দৌড়াইতে পারেন যে আপনার সাথে দৌড়িয়ে পালানোর কোনো লোক নাই। এই সাপোজ আপনি এক্সাম্পল হিসেবে, তো আপনার এই মুহূর্তে আপনার দৈহিক ভাবে আপনি ঠিকই ফিট আছেন, কিন্তু মানসিক ভাবে আপনি যখন আছেন কেমন, যে আপনি দেখেন অঙ্গ প্রত্যঙ্গ ভালো আছে, কিন্তু আপনি জ্বর আসে। সেক্ষেত্রে আপনি একটা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে, এখন কেউ পারে না, কিন্তু তখন অংশগ্রহণ করতে হবে পিছিয়ে থাকবেন। তাহলে আপনার দুই দিকেই যখন শারীরিক ভাবে ফিট থাকবেন, মানসিক ভাবে ফিট থাকবেন, তখনই হবে আপনার ফিটনেস। আপনার ফিটনেসটা কিন্তু এমনি নিতে হবে। ফিটনেস একটা মানুষকে যে কোনো একটা পরিস্থিতি মোকাবেলাতে আমি পাঠাবো কখন, যখন তার ফিটনেসটা ঠিক থাকবে। এবং ফিটটা কখন দেখবো আমরা, যে সে হ্যাঁ দৈহিক এবং মানসিক ভাবে উভয় দিকে সুস্থ কিনা। আপনার আহ মানে দেহ সচল, পরীক্ষা তা আগামীকাল পরীক্ষা, আমরা বলি যে পরীক্ষা খারাপ হয়েছে, আমার জ্বর ছিল, আমি অসুস্থ ছিলাম। তার মানে দেখেন, যদি আপনি ভালো ছাত্র ছিলেন, তবুও আপনার পরীক্ষা কারণে হচ্ছে কি মানসিক ভাবে আপনি ফিটনেস না। তাহলে ফিটনেসটা একটা জরুরি জিনিস। ফিটনেস আপনি দৈহিকভাবে কতটুকু সুস্থ, সেটা হলো ফিটনেস। আচ্ছা, প্রতিক্রিয়ামূলক ক্ষমতা। আর একটা প্রশ্ন ছিল 16 নম্বর প্রশ্ন, ওই সিরিয়াল আলোচনা করে বলছি হচ্ছে প্রতিক্রিয়ামূলক প্রতিক্রিয়ামূলক ক্ষমতা কি? প্রতিক্রিয়ামূলক ক্ষমতার বিষয়টা আপনারা বুঝতে পারছেন। ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু দ্বিতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই সমান একটি বিপরীত প্রতিক্রিয়া আছে।
আপনি যদি জ্বর মারেন তাতে ওই যাকে জ্বর মারেন সেও কিন্তু সারা আপনার হাতে একটা চাপ দেয়, সেখান থেকে আপনার হাতে একটু ব্যথা পান, কিন্তু আমরা একলাই মনে হয় কিছু হয়নি, যেতেই আঘাত করার না কেন তারও একটা প্রতিঘাত আছে। তো এই ক্ষেত্রে প্রতিক্রিয়ামূলক ক্ষমতা হলো আমাদের শারীরিক শিক্ষামূলক কথা কি খেলাধুলা, আমাদের শারীরিক শিক্ষামূলক কথা কি খেলাধুলা। আমরা যে খেলাধুলা করলে বা যে ব্যায়াম গুলো করলে শরীর ফিট থাকে সেই জিনিসগুলো আমরা চিন্তা করবো। তো প্রতিক্রিয়ামূলক আপনি একটা খেলাধুলায় গেলেন, যে আপনার খুব জোরে একজন, মনে করেন আপনাকে ক্রিকেট খেলার কথা খুব জোরে ফাস্ট বল করতেছে, প্রেসার বল করতেছে, তো আপনাকেও তো সেইভাবে প্রতিক্রিয়া করতে হবে। এটা জাস্ট খেলা দিয়ে বোঝালাম, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে প্রতিক্রিয়ামূলক ক্ষমতা থাকতে হবে। আপনি যেটাই অ্যাটেন্ড করবেন সেখানে আপনার প্রতিক্রিয়ামূলক, সেখানে আপনার ম্যানেজ যেমন বসে বসে মাইন্ড খাচ্ছেন সেটা হবে। আপনি সংকুচিত হবেন না, আপনাকে লাগাতে হবে, ওয়াইড হবে, ওপেন হতে হবে, হ্যাঁ, ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, ফ্লেক্সিবিলিটি নমনীয়তা, আপনি তারপরে সক্ষমতা, সহনশীলতা, এসব বিষয় সব কিন্তু রিলেটেড, কিন্তু ভিন্ন আছে। এই জিনিসগুলো আপনি যখন দেখে সহনশীলতা, নমনীয়তা সব শিখবেন, তখন আপনার ভিতরে প্রতিক্রিয়া বোধটা আসবে। কারণ আমি সবগুলো মোকাবেলা করতে পারি, সেক্ষেত্রে আমার ভিতরেও তো প্রতিক্রিয়া থাকতে হবে। সেই প্রতিক্রিয়ামূলক জবাব দেওয়ার সক্ষমতায় আছে এই প্রতিক্রিয়ামূলক ক্ষমতা আর কি। 17 নম্বর প্রশ্নটা কি ছিল? ক্রীড়া কর্মক্ষমতা কি? 17 নম্বরে ছিল ক্রীড়া, ক্রীড়া কর্মক্ষমতা কি? একজন কৃষকের জন্য তার এই ক্রীড়া কর্মমূলক সক্ষমতা থাকবে না। একজন ভ্যান চালকের দ্বারা তো এটা থাকবে না। তার মানে এক একটা স্টেট বা এক একটা পরিবেশ এক একজনের জন্য এক এক রকম। তো আমরা ক্রীড়া কর্মক্ষমতা যে বিষয়গুলোর সাথে রিলেটেড সেই রকম ছেলে মেয়ে আমরা তৈরি করব, সেই রকম প্রশিক্ষণার্থী তৈরি করব, যার মধ্যে ক্রীড়া কর্মক্ষমতা আছে। তাকে এখন আমি ভালো পাই ফুটবল খেলা, নামিয়ে দিলাম ক্রিকেট খেলায় পাঠিয়ে, তাহলে কি হবে কি? যে ফুটবল প্র্যাকটিস করে তারা কি ক্রিকেটে আসে? আসে না। আমি সেদিনকে বলেছিলাম যে ফুটবল খেলা কিন্তু অনেক দৌড়াতে হয়, কাউন্ট করলে দেখা যায় যে একটা বিগত মানে একটা স্বাভাবিক ধারণা করা হয়েছে যে ফুটবল খেলায় যে 45 মিনিট দৌড়ায়, তাতে যদি একটা মানুষ স্বাভাবিকভাবে দৌড়ায় প্রায় 10 কিলোমিটার চলে, তাহলে 10 কিলোমিটারের বেশি। আর তাহলে এই গতিশীল প্লেয়ার আছে যেমন ফ্রান্সের প্লেয়ার এমবাপ্পে, ও হচ্ছে যদি যে 45 মিনিট যে পরিমাণে দৌড়ায় তাতে প্রায় 20 কিলোমিটার চলে যায়। তাহলে কি পরিমাণে দৌড়ায়? তো আমরা এই জিনিসটা বিশেষ করে রিলেট করছিলাম যে আপনারা অ্যাথলেটিক্স দেখবেন যে ওখানে দৌড় প্রতিযোগিতা হয়, হয় কিনা? 800 মিটার, 1000 মিটার, 1200 মিটার, 1600 মিটার দৌড় হয়। তারা কিন্তু 7-8 মিনিটে শেষ, কিন্তু তাদেরকে ফুটবলে দেওয়া হয় না, কারণ কি? কিন্তু তাদের ফুটবলে দেওয়া হয় না, অথচ এই ফুটবলাররা 20 কিলোমিটার দৌড়াতে পারবে না, তারপরে ওই দৌড়ের প্রতিযোগিতায় দেওয়া হয় না, কারণ কি? কারণ একটা আর একটার সাথে কোনোভাবেই যাবে না। ওই যে দৌড় প্রতিযোগিতা ও 8 মিনিট পর্যন্ত পারে, আর এই যে ফুটবল খেলোয়াড় 45 মিনিট, ইভেন সেদিনকে আর্জেন্টিনা 140 মিনিট খেলছে, তাই বলই হয় না। তার মানে তাদের খেলা লাগছে প্রায় 60 মিনিটের ঊর্ধ্বে গল্প। তাহলে সেক্ষেত্রে আপনাকে ফুটবল প্লেয়ারের সাথে ক্রীড়া কোনো ক্ষমতায় এরকম ব্যাপার, যার যে ক্রীড়ায় দক্ষতা আছে তাকে সেই জায়গায় অ্যাপ্লাই করার উপযোগী করে তোলা হয়েছে ক্রীড়া ক্ষমতা। বুঝতে পারছেন কিনা? মানে ক্রীড়া ক্ষমতা বলতে ক্রীড়াতে, খেলাধুলাতে আপনার সাংস্কৃতিক মধ্যে কিন্তু ক্রীড়াটা আসে। সাংস্কৃতির মধ্যে যে শাখাগুলো আছে, যে ক্রিকেট খেলায় ভালো তাকে ক্রিকেটের খেলায় অ্যাপ্লাই করতে হবে, যে ফুটবল খেলায় ভালো তাকে ফুটবলেই দিতে হবে, যে ক্যারাম খেলায় ভালো সে ক্যারাম খেলাই দিতে হবে। তাকে হলো আপনি অন্যটাই দিলে সে এই ক্রীড়া কোনো ক্ষমতা ধরে রাখতে পারবে না। তাহলে এই ক্রীড়া কোনো ক্ষমতা আছে, যার মধ্যে যে প্রতিভা আছে সেই প্রতিভাই তাকে অংশগ্রহণ করানো, সেটাই আছে ক্রীড়া কর্মক্ষমতা। প্রশিক্ষণ পরিকল্পনা, এটা প্রশ্ন আছে 18 নম্বরে। একটু রেস্ট নিয়ে আসেন, হ্যাঁ, না স্নান দিয়ে আসেন। সেটি তো দেওয়া হচ্ছে আপনাদের এইগুলো, সেটাই প্রশ্নগুলো
আপনারা হচ্ছে পরে নিয়ে ফেলে নেবেন। আমি তো প্রশ্ন ভুবো বলে কিন্তু ওই প্রশ্নটাও বললাম না। হ্যাঁ এগুলো এটি শীট হ্যাঁ এমনি শিক্ষা করে দেওয়া হবে। এগুলোই বলেনি আমার কাছে কি